তো চলো আজকে যেটা করানো সেটা হচ্ছে কি ছন্দ এবং অলংকার। সবাইকে বলবো যে প্রয়োজন যদি না থাকে মাইক্রোফোনটা অন রাখবে না, হ্যাঁ, যখন কিছু বলার থাকবে অবশ্যই তোমরা তখন অন করে নিও, তাহলে পড়ানোর ক্ষেত্রে সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো প্রথমে দেখো আমরা সিলেবাসটা দেখবো। আচ্ছা কেউ একজনের অন রয়েছে, হ্যাঁ একটু বন্ধ করে দাও। তো দেখো প্রথমে ছন্দ অলংকার, দেখো এটা একটা হিউজ সিলেবাস, ইউনিট 9 যেটা আছে বাংলার ক্ষেত্রে তোমরা সবাই জানো যে সেখানে ছন্দ এবং অলংকারের যে সিলেবাসটা যা আছে এক ক্লাসে কখনো করানো সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে করতে পারি? দুটো তিনটে অপশন আমাদের হাতে আছে। আমি যেটা ভেবেছি এই মুহূর্তে, ঠিক আছে, যদি এরপরে আমি আবার কোনো ক্লাস পাই তাহলে আমি যে অংশটা আজকে করাবো তার পরের অংশটা পরে একদিন করাবো। তো এখানে যেটা বলার, আজকে আমরা অর্থালঙ্কার নিয়ে আলোচনা করব, তার কারণও আছে। ঠিক আছে, সিলেবাসটা প্রথমে বলে নিই। অলংকার এই দুটো মিলে রয়েছে, এক হচ্ছে অলংকার আর তারপরে রয়েছে কি ছন্দ। সিলেবাসটা প্রথমে একটু দেখে নিই। অলংকার তোমরা মোটামুটি, যেহেতু রি এক্সাম দেবে তোমরা, আমি ধরেই নিচ্ছি সবাই রি এক্সাম দেবে, নতুন যারা আছো তারা একটু জেনে নাও, আর যারা রি এক্সাম দেবে তারা নিশ্চয়ই জানো, সবাই পড়েছো। আমরা একটু রিভাইজ করব এবং এর সঙ্গে সঙ্গে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, কিছু কোশ্চেন দেখব তার ভিত্তিতে যেগুলো বিগত সালে এসছে। ঠিক আছে, এর আগে বিগত সালে যে প্রশ্নগুলো এসছে সেটা নিয়ে কিছুটা নিয়ে আসবো, যেটা অলংকারের উপর এসছে তার ভিত্তিতে আমরা আলোচনা করে নেবো। পরে একদিন যদি সুযোগ পাই ছন্দ, তখন ছন্দটা নিয়ে আবার একটু এরকম ভাবে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো অলংকারের দুটো ভাগ রয়েছে, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। শব্দের ভিত্তিতে যেটা শব্দালঙ্কার, যেখানে শব্দটাকে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, আর আমাদের নেটের সিলেবাসে কোনগুলো আছে? অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, পদাবাস। অর্থালঙ্কারের মধ্যে কি রয়েছে? যেগুলো নেটের সিলেবাস আছে এখানে কিন্তু সেইগুলোই তোলা আছে। হ্যাঁ, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, অপোন্নতি, নিশ্চয়, ভ্রান্তিমান, অতিশয়োক্তি, অপ্রস্তুত প্রশংসা, ব্যতিরেক, সমাসক্তি, এগুলো সমস্তটা রয়েছে। এর মধ্যে আমরা বেছে গুছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ সবগুলোই গুরুত্বপূর্ণ, এখানে একটাকেও বাদ দেওয়া যাবে না, কিন্তু কিছু বেছে গুছে একটু আমরা পড়বো, কারণ এক ক্লাসের মধ্যে এই কটা যে কটা আমি নিয়ে এসেছি সে কটাই করতে অনেকটা সময় লেগে যাবে। তো এটা গেল। এর পাশাপাশি একটু একটা কথা বলি যে বাংলা ছন্দের উদ্ভব এবং ক্রমবিকাশ, আমি মানে ছন্দগুলো কি কি আছে তার সিলেবাসে একটু সংক্ষিপ্ত সার বলে যাচ্ছি। প্রথমে আছে কি বাংলা ছন্দের উদ্ভব এবং ক্রমবিকাশ। আচ্ছা, বাংলা ছন্দ কি একেবারে প্রথম থেকেই শুরু হয়েছে না তার আগে কিছু ছিল? কেউ বলতে পারবে? আগে ছিল, আগে ছিল, সংস্কৃত ছন্দ। এক্স্যাক্টলি, সংস্কৃত ছন্দ প্রথমে ছিল, তাই না? আমরা যদি এখানে দেখি, মানে একটু অন্যদিকে যাই, ধরো আর্য ভাষাতে চলে যায়। আর্য ভাষা তোমরা যারা নোট তৈরি করেছো বা পড়েছো, একেবারে প্রথম দিকে এখানে যে মানুষ বসবাস করতো তারা কারা ছিল? আদি নিবাসী, অস্ট্রিক জাতি ছিল। তারপর দ্রাবিড়, তারপর মঙ্গোলীয়, ভোটচিনীয়। এই যে জাতিগুলো, এদেরকে আমরা কি বলে ডাকি? অনার্য। ঠিক আছে, আর তারপরে যারা এসছে এদের পরে আর্য। ঠিক আছে, এরা দুজন মিশে গেল, প্রাধান্য পেল আর্যরা। সেখানে যে ভাষা ছিল সেটা কি? সংস্কৃত। সেই সংস্কৃতে যে সাহিত্য লেখা হয়েছে, যেমন জয়দেব, আর কি আছে? জয়দেবের মৃচ্ছকটিকম, আর কি আছে দেখি কে বলতে পারি? কালিদাস, একদম, হ্যাঁ। তো এনাদের কথা আমরা জানতে পারছি, এনাদের যে সাহিত্য সেখানেও কিন্তু অলরেডি আমরা অলংকার সম্পর্কে আলোচনা কিছু পেয়ে যাব। এবং এই বিষয়টা তারপরে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে, ভাষা যেমন পরিবর্তন হতে হতে অবশেষে বাংলা এসছে। হ্যাঁ, অবশেষে বাংলা। ঠিক আছে, সেই বাংলা ভাষায়ও কিন্তু সেই ছন্দ কিছু থেকে গেছে, কিছু পরিবর্তিত রূপ নিয়ে একটু চেঞ্জেস এসছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো এখানে কিন্তু আমরা পাবো। আমি কি বললাম বোঝা গেল?
তো সেই আলোচনাটা এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এখানে কিন্তু আছে, এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। ঠিক আছে, যারা পড়বে তারা এই জায়গাটায় ওইগুলো নিয়ে আলোচনা। অতএব যদি কেউ বলে যে সংস্কৃত তো সিলেবাসে নেই, অথচ সংস্কৃত ছন্দ সম্পর্কে কেন আসছে, তখন কিন্তু এইখানটা দেখাবে। ঠিক আছে, যারা সিলেবাস দিয়েছে এনটিএ এখানে কিন্তু দেখিয়ে বলবে যে এখানে আছে। নেক্সট চলো বাংলা ছন্দের রূপরীতি ও রূপ বৈচিত্র্য। রূপরীতি বলতে বাংলা ছন্দ কটা ভাগ রয়েছে আমরা জানি, কটা রীতি রয়েছে, কটা রীতি রয়েছে? তিনটে। কি কি বলতো? স্বরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। মাত্রাবৃত্ত আর হচ্ছে অক্ষর বৃত্ত। এই যে তিন প্রকার, এদের রূপ রীতি বৈচিত্র্য যেগুলো রয়েছে, কে কি নাম দিচ্ছে। দলবৃত্ত যেমন কেউ বললে স্বরবৃত্ত, ঠিক আছে, কেউ আবার অক্ষরবৃত্তকে মিশ্রবৃত্ত বলছে, মাত্রাবৃত্তকে কলাবৃত্ত বলছে। এই যে বিভাজন, ঠিক আছে, নাম, তার বৈশিষ্ট্য, এই তিন প্রকার দলের বৈশিষ্ট্য, মাত্রা কি হবে, সেইগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা আছে। নেক্সট দেখো বাংলা ছন্দের পরিভাষা পরিচয়। পরিভাষা মানে এখানে কি কি আছে, দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব। এই ছন্দ তিন প্রকার হওয়ার মানে পড়াশুনো করতে গেলে আমার মতে মনে হয় এটা আগে দেওয়া উচিত ছিল, এটা পরে দেওয়া উচিত ছিল। কারণ এইগুলো না জানলে তুমি এইগুলোর মানে দলবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই যে বিভাজন, সেগুলো তুমি আসতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য এই যে দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, এইগুলো অবশ্যই জানতে হবে। পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে ভীষণভাবে প্রশ্ন আসে। আর এখানে এই যে কে কি নাম দিয়েছেন, ঠিক আছে, বা বৈশিষ্ট্য কি রয়েছে, সেইগুলো এখান থেকে প্রশ্ন আসে। আমি জাস্ট একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, হ্যাঁ, আর আমরা মূল আলোচনা এইখানে পুরোপুরি করব। আচ্ছা, তারপরে কি বলছে, বাংলা ছন্দের ইতিহাস। ইতিহাসে কি আছে, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, মহিতলাল, প্রবোধচন্দ্র, অমূল্যধন, তারাপদ ভট্টাচার্য। এই 6 জন ব্যক্তির কথা, যাদের মধ্যে কেউ কেউ আছেন কি সাহিত্যিক, তাই তো, সাহিত্যিক, কবি সাহিত্যিক বলছে আমরা। আর কেউ কেউ আছেন কি ছান্দসিক, হ্যাঁ ছান্দসিক। তাহলে এদের কথা কিন্তু আমরা জানতে পারছি এই অধ্যায়ে, এবং এদের ইন্ডিভিজুয়াল, এইটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে। হ্যাঁ, এখান থেকে বইয়ের নাম, ওনাদের লেখা বইয়ের নাম, তারপরে হচ্ছে ওনারা কোন রীতি বা ওই যে কোন প্রকার ছন্দকে কি নামকরণ করেছেন, তার কারণটা কি, ঠিক আছে, কি যুক্তি দিচ্ছেন, সেই টপিক বা সেই বিষয়গুলো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই যে ছন্দগুলো তারা যে গ্রন্থে লিখছেন বা যে গ্রন্থটা প্রকাশ করছেন, সেই গ্রন্থগুলোর প্রকাশকাল, সাল, তারিখ অবশ্যই দেখবে, কারণ বিগত সালে কিন্তু এই প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, চলো নেক্সট শব্দালঙ্কার। চলো আমরা অলঙ্কারটাই চলে যাই একটু। হ্যাঁ, শব্দালঙ্কার। শব্দালঙ্কার আমরা বলেই দিয়েছি শব্দের উপরে নির্ভর করছে। শব্দালঙ্কার কিসের উপরে নির্ভর করছে, শব্দের উপরে নির্ভর করছে। ঠিক আছে, শব্দের ধ্বনির সামনে বা ধ্বনির ঝংকারে যে অলঙ্কারের সৃষ্টি হয় তাকে শব্দালঙ্কার বলে। অলঙ্কারের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, শব্দের ধ্বনির সামনে। সব থেকে বড় কথা যে একটা কথা বলি যে অলঙ্কার পড়তে যাওয়ার সময় এই অলঙ্কার নিয়ে আমরা আরো এক জায়গায়, কেন হচ্ছে, এই অলঙ্কার নিয়ে আমরা আরো এক জায়গায় কিন্তু পড়বো। হ্যাঁ, কোথায় বলতো অলঙ্কার সম্পর্কে নেটের? কাব্যতত্ত্ব, কাব্যতত্ত্ব। ইউনিট 10-এ আমরা পড়বো, তাই তো? আচ্ছা, ইউনিট 10-এ আমরা কিন্তু এটা সম্পর্কে পড়বো। ঠিক আছে, সেখানে ওই রীতিবাদ, অলঙ্কারবাদ, এই সমস্ত কিছু কিন্তু আসছে। আমরা অর্থালঙ্কারে ছিলাম, তাই তো? চলো দেখো অর্থালঙ্কার, আমি এবারে একটু স্পিডে টানবো, সমস্যাটা হয়ে গেছে আসলে। হ্যাঁ, অর্থালঙ্কার যেটা অর্থটাকে প্রকাশ করবে, অর্থ বিভিন্ন রকম ভাবে বুঝতে পারে, ঠিক আছে, সেই অর্থালঙ্কার অর্থের উপরে নির্ভর করে যখন কোন একটা অলঙ্কার তৈরি হচ্ছে এবং সেটা শ্রুতি মাধুর্যতা তৈরি করছে আমাদের শোনার বা দেখার ক্ষেত্রে, দেখতে সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কি অর্থালঙ্কারের মধ্যে পড়ছে। এবার এই অর্থালঙ্কার বিভিন্ন ভাগ রয়েছে, সাদৃশ্যমূলক, বিরোধমূলক,
গুণাত্ম পদ্ধতিমূলক, শৃঙ্খলামূলক, ন্যায়মূলক, এই 5টা ভাগ আমরা পাবো। এর মধ্যে সাদৃশ্যমূলক এটা আমরা কমপ্লিট করাবো, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো অন্য কোনো ক্লাস সুযোগ পেলে আমরা করে নেবো, ঠিক আছে। তো দেখো, সাদৃশ্যমূলক মানে কি? সাদৃশ্য মানে আমরা সবাই জানি কি, মিল। সাদৃশ্য মানে হচ্ছে মিল বোঝাবে। এবার এই সাদৃশ্যমূলক অলংকার এর মধ্যে কোনগুলো পড়ছে? উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, ভ্রান্তিমান, নিশ্চয়ই, অপোন্নতি, ব্যতিরেক, ঠিক আছে, সমাসোক্তি, এগুলো পড়ছে সাদৃশ্যমূলক অলংকারের মধ্যে, অতিশয়োক্তি। তো এইগুলো একে একে আমরা আলোচনা করব। দেখো একটুখানি বলে নিই, আমাদের বাংলা এবং জেনারেল পেপারের কোর্স চলছে, মানে ব্যাচ নতুন শুরু হয়েছে, ঠিক আছে। আর এটা এতদিন ছিল 3000, জেনারেল পেপারের ক্ষেত্রে 3999 টাকা 1 বছরের জন্য। আর তোমার হচ্ছে বাংলার ক্ষেত্রে ছিল তোমার 8999। আগামীকাল যেহেতু রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমাদের নতুন করে সবাইকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য সুযোগ দেওয়া মানে করে দেওয়া হয়েছে। তোমার জেনারেল পেপারের ক্ষেত্রে 2999 টাকা কোর্স ফিস, আর বাংলার ক্ষেত্রে আছে 6999। 2000 দিয়ে জেনারেল পেপারের জন্য তুমি এনরোল করতে পারবে, আবার সাবজেক্টের ক্ষেত্রেও 2000 দিয়ে এনরোল করতে পারবে, ঠিক আছে। এই নাম্বারে ফোন করে নিলে ডিটেলসে কথা বলতে পারবে, যার কোর্স মানে কোর্সের জন্য তোমরা যদি কেউ নিতে চাও, আগ্রহী হও, তাহলে তোমরা এখানে দেওয়া ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে তোমরা কথা বলতে পারো। এখানেও যে ফোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা ডিটেলসে কথা বলতে পারো, ঠিক আছে। আর এই মুহূর্তে তোমাদের জন্য যে রি এক্সাম হবে, তার জন্য আমরা দুটো মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। সেই দুটো মক টেস্টের একটা হচ্ছে জেনারেল পেপার, যেটা হচ্ছে 199 টাকা ফিস দিয়ে তুমি এনরোল করতে পারো। আর সাবজেক্টের ক্ষেত্রে 299 টাকায় মক টেস্ট সিরিজ নিয়ে এসে এখানে রুটিনটাও দিয়ে দেওয়া আছে, দেখো। হ্যাঁ, তোমরা এটাতেও নিতে চাইলে ওই যে নাম্বারটা 7001739646, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা মেইন টপিকে ফিরে যাই। সাদৃশ্যমূলক অলংকার, আগেই বললাম সাদৃশ্য মানে কি, মিল, তাই তো। সাদৃশ্য মানে হচ্ছে মিল, মিল করা বোঝাবে। দেখো, একই বাক্যে দুটি বিজাতীয় কোনো কিছুর মধ্যে বিজাতীয় বলছে, মানে একই জাতীয় নয়, ঠিক আছে। এরকম যদি হয়, বিজাতীয় কোনো কিছুর মধ্যে কোনো না কোনো গুণের কারণে তাদের সাদৃশ্য কল্পনা করে যে অলংকার সৃষ্টি হয়, তাকে সাদৃশ্যমূলক অলংকার হয়। মানে দুটোর মধ্যে কোনো একটা মিল দেখছি, সেই মিল অনুযায়ী ধরে নাও যে এখানে দুটো, একটা এই একটা বস্তু, এই একটা বস্তু, দুটোর মধ্যে যদি মিল থাকে, ঠিক আছে, তখন সেই মিলটার ভিত্তিতে যখন দুটো কল্পনা করা হয়, হ্যাঁ, তখন সেটা হচ্ছে কি সাদৃশ্যমূলক অলংকার। এখানে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, সাদৃশ্যমূলক অলংকারে যে দুটো বস্তু থাকবে, দুটো কিন্তু বিজাতীয় বস্তু হবে, ঠিক আছে। এখানে যেমন বলছে, দেখো, আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম। এখানে ছুরি, তাকে প্রভাত রশ্মির সঙ্গে তুলনা করা হচ্ছে। ছুরি বলতে এখানে কি? আচ্ছা, এই কবিতাটা কোথা থেকে নেওয়া বলো তো, বা কার লেখা? রবীন্দ্রনাথ, সুরদাসের প্রার্থনা। আচ্ছা, এখানে দেখো দুটো বিষয়, দেখো বিজাতীয় বস্তুকে তোলা হয়েছে, একটা ছুরি আর একটা প্রভাত রশ্মি। তাহলে ছুরিটা, এটা কি ছুরি আসলে? ছুরি কি আসলে? উপমেয়। না না, সেটা তো আসছে, কিন্তু ছুরিটা আসলে, ছুরি বলতে আমরা কি বোঝাতে চাইছি আর কি, আসলে একটা মেয়ে, হ্যাঁ, সেই মেয়ের সঙ্গে প্রভাত রশ্মির তুলনা করা হচ্ছে। তা দুটো দুরকম না, ঠিক আছে। সেই দুরকম বস্তুর সঙ্গে যখন কোনো একটা মিলকে তুলনা করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি সাদৃশ্যমূলক অলংকার। এবার এই সাদৃশ্যমূলক অলংকার কিভাবে নির্ণয় করা হয়? দেখো, 3টি উপায়ে সাদৃশ্যমূলক বা সাধর্ম বিচার করা হয়। 3টি উপায়। একটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে সমান মূল্য স্বীকার করা। ইংরেজিতে তোমরা একটা কথা পড়েছিলে খুব সম্ভবত, তোমার ডিগ্রি, ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে সেই ব্যাপারটা আসছে, ঠিক আছে। দুটোর মধ্যে সমান মূল্য, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, এদের মধ্যে যখন সমান বোঝাবে, সেভাবে সাদৃশ্যমূলক অলংকার হতে পারে, একই রকম, ঠিক আছে। তারপরে কি বলছে, দুটো বস্তুর মধ্যে অভেদ কল্পনা করা হয়, একটা আর একটার থেকে অভেদ, মানে ভেদ নেই এরকম মনে হবে। আর বস্তু দুটির ভেদকে প্রাধান্য দিয়ে যখন সাদৃশ্যমূলক অলংকার, মানে প্রাধান্য দেওয়া হয়, তখন সাদৃশ্যমূলক অলংকারটা তৈরি হয়,
ঠিক আছে? এই সাদৃশ্যমূলক অলংকার করতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ, এটা জানতেই হবে প্রত্যেককে। হুম। তা না হলে তুমি এইখানে গিয়ে এই উপমেয় উপমান বারে বারে আসবে প্রত্যেক কথায়। সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ মাঝে মাঝে নাও আসতে পারে, কিন্তু এই দুটো বারে বারে আসবে, বারে বারে। ঠিক আছে? উপমেয় কি, উপমান কি? উপমেয়, ধরো এখানে একটা উদাহরণ দিয়েছে, আমরা আগে উদাহরণটা দেখি। মেয়েটি কচি কলা পাতার মতো বেড়ে উঠেছে, একটা লাইন আমরা দিয়েছি। মেয়েটি কচি কলা পাতার মতো বেড়ে উঠেছে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? কাকে বলছি আমরা? মেয়ে। হ্যাঁ, মেয়েটি। তাহলে মেয়েটি। হ্যাঁ, মেয়েটির সম্পর্কে যখন বলছি তখন সেটা কি হচ্ছে জানো? তখন সেটা হয়ে যাচ্ছে উপমেয়, মানে যার সম্পর্কে কিছু বলা হবে তখন হচ্ছে উপমেয়। আর মেয়েটির সঙ্গে কার তুলনা করছি? কচি কলা পাতা। কচি কলা পাতা। কচি কলা পাতা। তাহলে এই কচি কলা পাতা, তাহলে যার সঙ্গে তুলনা করা হয়, উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। উপমান। এইবার দুজনে দেখো, মেয়েটি এদিকে কচি কলা পাতা, দুজনের মধ্যে মূল যে বিষয় যেটা সাধারণ ধর্ম বলে তুলছি সেটা কি? মেয়েটিও বেড়ে বেড়ে উঠেছে। উঠছে, তাই না? কচি কলা পাতাও বেড়ে উঠছে, তাহলে দুটোই বেড়ে উঠছে না? বেড়ে ওঠা, তাহলে এটা হচ্ছে কি? সাধারণ ধর্ম। ঠিক আছে? আর এই সাধারণ ধর্মকে কোনো একটা শব্দ দিয়ে আমরা দেখো জুড়ে দিয়েছি, যেটা দিয়ে দুটোর মধ্যে মিল আছে সেটাকে বুঝিয়েছি। সেটা কি? এই মত মতো। মত শব্দটা, তাই না? এই জন্যই মত শব্দটা হচ্ছে তুলনাবাচক শব্দ। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে যে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ। তাহলে এখানে যদি আমরা খুঁজি আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, এইখানটা এবার তোমরা বলো দেখি কি হবে, কোনটা হবে উপমেয়? স্যার, হ্যাঁ বলো। ওই তুলনাগত শব্দটা সম। তীক্ষ্ণ দিক। হ্যাঁ বলো। কে একজন কি বলছো, একজন করে বলো। বললাম আপনি যে সাধারণ ধর্মটার কথা বললেন না যে হ্যাঁ, মতো, হ্যাঁ। কিন্তু এই লাইনটাতে তো আছে সম। আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ, সম। আচ্ছা, সাধারণ, এটা হচ্ছে সাধারণ তুলনাবাচক শব্দ, তাই তো? আচ্ছা, আর এ কি হবে? উপমেয়। স্যার এক্ষেত্রে সাধারণ ধর্ম আনিয়াছ। আচ্ছা, সাধারণ ধর্ম হচ্ছে তীক্ষ্ণদীপ্ত। হ্যাঁ, উপমেয় হচ্ছে ছুরি, সাধারণ ধর্ম তীক্ষ্ণদীপ্ত, আর প্রভাত রশ্মি হচ্ছে উপমান, উপমান। সম হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। একদম। আনি আছে তো ভার্ব, আর ক্রিয়া। হ্যাঁ, একদম ক্রিয়া। তাহলে এখানে ছুরি, ছুরিটা কি হচ্ছে, কার সম্পর্কে বলছি? উপমেয়। উপমেয়, তাই তো? প্রভাত রশ্মির সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে উপমান, উপমান। তাই তো? তাহলে এইভাবে দেখো পুরো বিষয়টা আমরা তৈরি করতে পারছি, কমপ্লিট করতে পারছি, বুঝতে পারছি, তাই না? এইরকম যখন হবে তখন পড়তে আর কোনো বাধা থাকবে না। দেখো তোমরা নিজেরাই তখন বার করতে পারবে। আর এই উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, সাদৃশ্যমূলক অলংকারকে মানে পিছুই ছাড়বে না। দেখো প্রথমে আসছে উপমা, আমরা দেখেছিলাম। উপমার কথার অর্থ কি? তুলনা। তুলনা, তাই তো? উপমা কথার অর্থ হচ্ছে তুলনা। তাহলে এই তুলনা কিছু একটা সঙ্গে তো করবে, সেটা কার সঙ্গে কার হতে পারে? উপমানের সঙ্গে। উপমানের সঙ্গে উপমান, উপমেয়, উপমানের সঙ্গে বা উপমেয়। উপমেয়র সঙ্গে উপমান। তাহলে এখানেও দেখো সংজ্ঞাটা যেটা পাচ্ছি আমরা, একই বাক্যে স্বভাব ধর্মে বিজাতীয়। এই যে বিজাতীয় শব্দটা কেন বলছি, কারণ উপমেয়, উপমেয় আর উপমান দুটি বিজাতীয় হ্যাঁ, শব্দ। উপমান দুটো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? বিজাতীয় পদার্থ, বিসাদৃশ্য পদার্থ বা কোনো বিষয় কোনো ধর্মের উল্লেখ না করে, মানে সেই ধর্মটাকে ধরা হচ্ছে না, আমরা কিন্তু উল্লেখ করছি না, দুটো আলাদা, হতেই পারে আলাদা, কিন্তু বিশেষ কোনো গুণে বা অবস্থা
অথবা ক্রিয়ায় পদার্থ দুটির সাম্য অর্থাৎ সাদৃশ্য বোঝানো হচ্ছে। এখানে পদার্থ দুটি হবে, হ্যাঁ, ওই যে উপমেয় এবং উপমান যে দুটো পদার্থ ধরা হচ্ছে তার একটা মিল খুঁজে পাওয়া যাবে। বিজাতীয় হতেই পারে, চার ধর্মে আলাদা হতেই পারে, কিন্তু দুটোর মধ্যে কোনো একটা গুণ হতে পারে, অবস্থা হতে পারে, বা ক্রিয়া অর্থাৎ কাজ করা কোনো একটা বিষয়, সেটা মিল যখন দেখানো হবে তখন সেটা উপমা হবে। এবার এই উপমার একটা উদাহরণ দেখো, এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, আমরা আগেই করে এসেছি তাই না? উদাহরণ এখানে তাহলে কি হবে, এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, রক্তের মতো রাঙা দুটি জবা ফুল। উপমেয় কোনটা? জবা ফুল। জবা ফুল। জবা ফুল। উপমান রক্ত। রক্ত। আর সাদৃশ্য রাঙা হচ্ছে সাধারণ ধর্ম আর মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। একদম একদম, বাহ, এই তো। তাহলে এটা হলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে শ্রেণী বিভাগটা একটু দেখে নাও। উপমা অলংকার 6 প্রকার আছে। কি কি? পূর্ণ উপমা, যখন এই যে চারটে ধর্ম তোমরা যেটা বললে, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, আর হচ্ছে কি আছে, তুলনাবাচক শব্দ, সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ, এই চারটের উপরে নির্ভর করে কিন্তু এখানে সবগুলো হবে, ঠিক আছে। পূর্ণ উপমা মানে কি? যেখানে চারটেই থাকবে। লুপ্ত উপমা মানে কি? যেখানে এই চারটের মধ্যে যে কোনো তাহলে চারটের মধ্যে একটা থাকবে না। হ্যাঁ। মালোপমা মানে যেখানে মালা হিসাবে গড়ে উঠবে, সেটা আমরা দেখবো কি মালা হিসাবে আসবে, উপমেয় না উপমান। তারপরে স্মরণ উপমা, যেখানে কোনো কিছু একটা দেখে না পূর্বের স্মৃতি মনে আসবে। বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, আর হচ্ছে বিম্ব ভাবের উপমা। আমরা এগুলো পরে দেখবো একটা একটা করে, চলো সেইগুলো দেখে নিই আগে, তাহলে করতে সুবিধা হবে। পূর্ণ উপমা কি বলছে দেখো, যেখানে চারটেই আমরা বুঝতে পারছি, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ, চারটে অঙ্গই থাকবে। জ্যোৎস্না নামে এর আগে উদাহরণ যতগুলো আমরা করলাম মোটামুটি সবগুলোতেই চারটে অঙ্গ আছে, তাই তো? তাহলে এখানেও এরকম একটা উদাহরণ দেওয়া আছে যেখানে কি হচ্ছে, চারটে অঙ্গই রয়েছে। নেক্সট কি বলছে, লুপ্ত উপমা, কোনো একটা উপমা যেটা লুপ্ত হবে। কি বলছে সেটা দেখো, বলছে যে অলংকারে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম বা তুলনাবাচক শব্দ, এই চারটের কোনো একটা অঙ্গ যখন লুপ্ত হবে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এবার এটা খুঁজে বার করো দেখি কোনটা আছে কোনটা নেই, নিচের ব্যাখ্যাটা বাদ দিয়ে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন, তাহলে এখানে উপমেয় কোনটা? চোখ। চোখ। উপমান? উপমান পাখির মতো তুলনাবাচক শব্দ। হ্যাঁ, কিন্তু সাধারণ ধর্মটা নেই। মানে চোখ তুলে কি করছে সেটা কিন্তু নেই, কিছু করছে না, কিছু বলছে, কি করতে চাইছে সেটা কিন্তু নেই। তাহলে পূর্ণ উপমায় সবগুলো থাকছে, লুপ্ত উপমায় কোনো একটা অঙ্গ লুপ্ত হচ্ছে। নেক্সট, মালোপমা, মালার মতো থাকবে। যে উপমা অলংকারে উপমেয় থাকে একটি, তাহলে উপমেয় কটা পাচ্ছি আমরা? একটি। আর উপমান কটা থাকছে? অনেকগুলো থাকছে, তাই তো? তখন সেটা মালোপমা হয়। যেমন মেহগনির মঞ্চজুড়ি ৫০০০ গ্রন্থ, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, আস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। এখানে দেখো উপমেয় কোনটা, কার সম্পর্কে বলছি আমরা? গ্রন্থ, তাই না? আর এখানে সেই গ্রন্থটা সম্পর্কে উপমান কি দেওয়া হচ্ছে? এক তো মধু আর একটা যুথি, মানে ওর যে পাতা, সেই গ্রন্থের পাতা বা তার কেমন কি রয়েছে সেইটাকে উল্লেখ করার জন্যে আমরা মধু এবং যুথি সেই উপমানটা আনছি। এরকম যখন একাধিক উপমান এসে উপমেয়কে যেন একটা মালা আকারে বেঁধে রাখবে, তখন সেটা হয়ে যাচ্ছে মালোপমা, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণটা লাস্টে গিয়ে দেখতে পাবে যে উদাহরণগুলো আমি তুলেছি সেখানে, ঠিক আছে। এরপরে স্মরণ উপমা। স্মরণ উপমা কি বলছে দেখো, কোনো একটি বস্তুকে দেখে বা প্রত্যক্ষ অনুভব করে যদি অন্য কোনো বস্তুর স্মৃতি জেগে ওঠে,
এবং তাতে যে কাব্যে যে চমৎকারিত্ব সৃষ্টি হয় তাকে স্মরণ উপমা বলছে। স্মরণ কথার অর্থ মনে আসা, তাই না? এইখানে সেইটা বোঝা যাচ্ছে। তুমি মনে করে দেখো যে কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, একটা লাইন বলছি। বা এখানে একটা দেওয়া আছে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেগে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। দেখো এখানে তাহলে কোন একটা বিষয় তাকে দেখে অনুভব করে আরেকটা কোনো স্মৃতি যেন মনে পড়ছে। দেখো যে ভোরের ফুলের গন্ধ যখন আসছে তখন সেই ছেলে বা মেয়েটির তার মায়ের কথা মনে পড়ছে। ঠিক আছে, এইগুলো আসছে কি স্মরণ উপমা, কোন একটা বিষয়কে কেন্দ্র করে পূর্ব কোনো স্যার ডিস্টার্ব করছে। হ্যাঁ জেগে উঠছে। নেক্সট চলো, এই বস্তু, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে না মাঝে মাঝে এইটা আর পরেরটা, হ্যাঁ, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। দেখো বলছে একই সাধারণ ধর্ম যদি উপমেয় আর উপমানের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়। একই সাধারণ ধর্ম মানে কি বলছে, উপমেয় আর উপমান দুটোর সাধারণ ধর্ম কিন্তু একই। কি সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম একই, ঠিক আছে। সাধারণ ধর্ম একই, কিন্তু কি বলছে দেখো, সরি একটুখানি মিসিং হলো। বলছে যে একই সাধারণ ধর্ম যদি উপমেয় আর উপমানে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়। একই ভাষা মানে সাধারণ ধর্ম একই কিন্তু ভাষা দুটো আলাদা হবে। হ্যাঁ, মানে যদি বলা হয় যে উপমেয় তার যে সাধারণ ধর্ম থাকবে, উপমানের সাধারণ ধর্ম দুটোই একই কিন্তু দুটো প্রকাশ হবে আলাদা আলাদা হবে। ঠিক আছে, যখন এরকমটা হবে তখন সেটা হচ্ছে কি বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। দেখো এখানে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। নিশাকালে যথা মুদ্রিত কদম দলে থাকে গুপ্তভাবে সৌরভ এ প্রেম বধূ আছিল হৃদয়ে অন্তরিত। মানে বলছে নিশাকালে মুদ্রিত কমল দলে থাকে গুপ্তভাবে, কমল দলে কি সৌরভ, এই সৌরভটা কিন্তু গুপ্তভাবে থাকে। বলছে রাত্রেবেলাতে, যদি এটার বাংলা মানেটা বুঝতে পারি যে রাত্রেবেলাতে কমল অর্থাৎ ফুলের যে পদ্ম ফুলটা ফুটছে তার যে গন্ধটা সুগন্ধটা সেটা কিন্তু গুপ্তভাবে থাকে, সেটা প্রকাশ পায় না। ঠিক একইভাবে এই প্রেম বধূ আছিল হৃদয়ে অন্তরিত, মানে প্রেম যেটা আছে সেটা কিন্তু হৃদয়ের মধ্যে অন্তরিত অবস্থায় রয়েছে। এখানে দেখো কি বলছে যে আগেই বলা হলো যে উপমেয় এবং উপমান দুটোর মধ্যে কিন্তু সাধারণ ধর্ম একই থাকবে, সাধারণ ধর্ম একই থাকবে কিন্তু কি হচ্ছে বিভিন্ন ভাষায় প্রকাশিত হবে। তার মানে এখানে যেমন এই যে কথাটা বলছে যে প্রেম উপমেয় প্রেম আর উপমান সৌরভ, ঠিক আছে, এই দুটো কি করছে দেখো, আহ উপমান হচ্ছে, সরি এটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তোমার কমল দল হবে। ঠিক আছে, এবার প্রেমের যেটা তোমার প্রকাশ পাচ্ছে না, হৃদয়ে অন্তরিত অবস্থায় থাকছে, দেখো সাধারণ ধর্ম। আর তোমার কমল দল তার যে সৌরভটা সেটা কিন্তু গুপ্তভাবে থাকছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা দুটোর মধ্যে কিন্তু একটা প্রধান রয়েছে, সেটা হচ্ছে গোপনে থাকা। দুটোই গুপ্তভাবে থাকছে কিন্তু একটা মানে দুটোই মানে প্রকাশ পাচ্ছে না, সেটা বোঝাতে উপমানের যে ধর্ম এবং উপমেয়র যে ধর্ম সে দুটো কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে বা সামনে তোলা হচ্ছে, যদিও দুটোর অর্থ এক। এরকম হলে তখন বস্তু প্রতিবস্তু ভাবের উপমা হবে। আর বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমাটা কি হবে, উপমেয়র ধর্ম এবং উপমানের ধর্ম যদি সম্পূর্ণ বিভিন্ন হয়, মানে উপমেয়র যা ধর্ম আছে আর উপমানের ধর্ম দুটোই আলাদা, আগে কিন্তু দুটোই একই ছিল, দুটো একই ছিল কিন্তু এখানে দুটো আলাদা হচ্ছে সাধারণ ধর্ম, অথচ তাদের মধ্যে সূক্ষ্ম সাদৃশ্য বোঝা যায়। ঠিক আছে, ওই দুটি ধর্মকে বলা হয় বিম্ব প্রতিবিম্ব ভাবের সাধারণ ধর্ম। ঠিক আছে, যেমন কানুর পীড়িতি বলিতে বলিতে পাজর ফাটিয়া ওঠে, শঙ্খ বণিকের করাত যেমতি আসিতে যাইতে কাটে। এখানে একটু ভালো করে বুঝে নাও, বলছে যে কানুর পীড়িতির কথা বলছে আর শঙ্খ বণিকের করাতের কথা বলা হচ্ছে। এর মধ্যে কোনটা উপমেয় আর কোনটা উপমান, কার কথা বলতে যাচ্ছি আমরা? কানু উপমেয় কে? কারণ উপমেয় হবে।
কানুর প্রীতি। কানুর প্রীতি, তাই তো? এই কানুর প্রীতি যখন মানে বলছে তখন একটা পাঁজর ফেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো সাধারণ ধর্ম যেটা দেওয়া আছে পাঁজর ফেটে যাওয়া, এটা একটা উদাহরণ। আবার বলছে শঙ্খবণিকের করাত যেমতে আসিতে যাইতে কাটে, শঙ্খবণিকের করাত এটা হচ্ছে উপমান। এবার সেটা কি আসছে এবং যাচ্ছে, যেতে যেতে কি করছে, কাটছে, কেটে যাচ্ছে। দুটোর মধ্যেই কি তৈরি, মানে দুটোর মধ্যে কি আছে আসলে লুকিয়ে, সেটা হচ্ছে দুঃখময়, মানে একটা দুঃখ, যন্ত্রণা, সেটা লুকিয়ে আছে। সেই কথাটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। বোঝাতে পেরেছি বিষয়টা? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা একটু উত্তর দেবে, হ্যাঁ। আচ্ছা কার একটা কথা শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলছিলাম ওই স্বর্ণ উপমাটা আর একবার যদি একটু বুঝিয়ে দেন, ওই যে দ্বিতীয়বার যে উদাহরণটা দিয়ে আপনি বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ স্বর্ণ উপমা অলংকারটা, ওইটা একবার বুঝিয়ে দেবেন একটু। এই যে স্মরণোপমা, কোন একটা বস্তু বলছে যে যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে, আশ্বিন একটা উদাহরণটা আগে বুঝে নাও, যে আশ্বিনের ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসছে। তাহলে অ্যাকচুয়ালি এটা কি বিশেষণ প্রয়োগ করা হচ্ছে, যে আশ্বিনের ভোরবেলাতে একটা শিউলি বন, সেখান থেকে একটা হাওয়া আসছে এবং সেই হাওয়াতে ফুলের গন্ধ ভেসে আসছে। যখন এই গন্ধটা ভাসছে তখন মায়ের কথা মনে আসছে কোনো একজন ব্যক্তিবর্গের। ঠিক আছে? তো এই যে কোনো একটা স্মৃতি গন্ধ শুকার পরেই তার মনে হচ্ছে যে তার মা যেন তার কাছে আছে, বা তার মায়ের সেই স্মৃতিগুলো ভেসে আসছে, তখন সেটা কিন্তু স্মরণ উপমা হচ্ছে। বুঝতে পারলাম? বোঝা গেছে? এখানে স্বর্ণকুমার মূল বিষয়বস্তুই হচ্ছে যে পূর্ব কোনো একটা, মানে কোনো একটা বস্তুকে দেখে পূর্ব স্মৃতিটাকে অনুভব করা বা মনে রাখা বা মনে আসা। ঠিক আছে? মনের মধ্যে তার একটা স্মৃতি জাগরিত হওয়া, সেটাই হচ্ছে স্বর্ণকুমা। হলো? আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে বস্তু প্রতিবস্তু উপমা এবং বিম্ব প্রতিবিম্ব উপমার পার্থক্য তাহলে কি দাঁড়ালো, যদি কেউ একটু বলতে পারো? বস্তু প্রতিবস্তু উপমার কি ছিল? উপমেয় এবং উপমান, উপমেয় এবং উপমান দুটোই কি ছিল, একই ছিল। আর এখানে উপমেয় এবং উপমান দুটো আলাদা দেখানো হচ্ছে। দুটোই একই ধর্ম থাকবে কিন্তু প্রকাশিত হবে বিভিন্ন ভাষায়। আর এখানে আলাদা থাকবে কিন্তু পরবর্তীতে একটা সূক্ষ্ম সাদৃশ্যের মধ্যে দিয়ে বোঝানো যাবে। তখন এটা হয়ে যাবে বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা, আর আগেরটা বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। পার্থক্যটা বোঝা গেল? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, উদাহরণ দিয়ে ডাইরেক্ট 4টে অপশন দিয়ে দিল যে কোনটা হবে। ঠিক আছে? পরেরটা চলো, রূপক অলংকার। রূপক অলংকার কি আসলে? রূপক অলংকার যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয়। রূপক কথার অর্থ হচ্ছে অভেদ। ঠিক আছে? অভেদ, দুটোর মধ্যে একটা অভেদ সেটা বোঝাবে, তখন সেটা হচ্ছে কি, রূপক অলংকার। ঠিক আছে? দেখো দেখিবারে আঁখি পাখি ধায়, এই যে আঁখি এবং পাখি, এখানে চোখের কথা এবং পাখি দুটো একসঙ্গে যেন মিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে? একটা অভেদ ধরে নেওয়া হচ্ছে যে আঁখি পাখি ধায়। তো এইখানে এই দুটোর মধ্যে যখন অভেদ বোঝানো হবে তখন রূপক অলংকার হবে। এবার তার ভিত্তিতে এখানে দেখো উদাহরণটাকে ডিসকাস করা আছে, ব্যাখ্যা করা আছে, যে উপমেয় আঁখি, উপমান হচ্ছে পাখি, এরা অভেদ রূপে কল্পিত হয়েছে। যেখানে আঁখি ও পাখি এক বা অভিন্ন হয়ে গেছে, মানে দুটোর মধ্যে আলাদা, এটা কিন্তু আর প্রকাশ করছে না। ঠিক আছে? বোঝা যাচ্ছে না? অর্থাৎ আঁখি পাখি ভিন্ন ভিন্ন বস্তু ছিল, কিন্তু কবি কল্পনায় এদের মধ্যে আর কোনো ভিন্নতা নেই, দুটো এক হয়ে গেছে। পাখির ধর্ম যেটা, সেই মানে ধাই আর কি। ঠিক আছে? আঁখিও সেটা সেই ধর্ম পাচ্ছে, মানে ধেয়ে চলছে আর কি, এরকম। এই এখানে দুটোই মানে আঁখি পাখি ধায় যেটা আসছে, একের গুণ অন্যের উপর আরোপিত হচ্ছে, দুটোর মধ্যে একটি বস্তু হয়ে দেখা দিচ্ছে, আর উপমানটি প্রাধান্য পাচ্ছে। আচ্ছা তোমরা পারলে একটু স্ক্রিনশট মেরে নিও প্রত্যেকটা জায়গা থেকে যেগুলো দেখানো হচ্ছে। স্যার এটা পরে পিডিএফ হিসেবে দেবেন না? আচ্ছা চেষ্টা করবো আমরা দেওয়ার, হ্যাঁ।
গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ স্যার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা next। স্যার দিয়ে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, ঠিক আছে, দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা আগে দেখবো যে কারা কটা আমাদের ক্লাস নিয়ে কমেন্ট করছে, তার উপরে ভিত্তি করে সবাই যদি কমেন্ট করো, ভালো খারাপ যাই হোক, কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকটা ক্লাসের পরে, ঠিক আছে। আচ্ছা চলো, রূপক অলংকারের বৈশিষ্ট্য দেখো। রূপক অলংকারের দুটি বিষাদৃশ্য বস্তু উপমেয় আর উপমানের মধ্যে দেখো অভেদ কল্পিত হবে। উপমেয় এবং উপমান, এটা তো আমরা বুঝতে পারছি। তারপরে কি আসছে, অলংকারের সাদৃশ্যবাচক শব্দ থাকে না। এই অলংকারে উপমেয়কে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়। হ্যাঁ, উপমেয় মানে অলংকারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হচ্ছে। আর এই অলংকারে উপমেয় থেকে উপমানের গুরুত্ব বেশি, উপমেয়র থেকে উপমানের গুরুত্বটা বেশি, ঠিক আছে। উপমেয়কে অস্বীকার, গোপন বা লোভ করা যায় না, ঠিক আছে, থাকে, কিন্তু গোপন বা লোভ বা অস্বীকার করা এই জাতীয় কিছু আসবে না। দুটোর মধ্যে একটা যেন কি হবে, অভেদ বোঝাবে, কিন্তু উপমানটা যেন বেশি প্রায়োরিটি পাবে, ঠিক আছে, সেটাকে বোঝানো হচ্ছে। এই জায়গাগুলো তো কিন্তু মানে দিয়ে দেয় পরীক্ষার হলে, দিয়ে চারটে অলংকার দিল, তাদের বৈশিষ্ট্য তুলে দিল, দিয়েছে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, আমি কোশ্চেন যে কটা নিয়ে এসে আশা করছি ওর মধ্যে আছে। দেখো রূপক অলংকারের শ্রেণীবিভাগটা কি রয়েছে, নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক, অধিকার রূপক, বৈশিষ্ট্য রূপক। নিরঙ্গ, নি যুক্ত অঙ্গ, তার মানে কোনো একটা অঙ্গ কিছু একটা কিছু মানে কি বলবো থাকবে না বা এরকম কিছু বোঝাবে, ঠিক আছে, বা একটার সঙ্গে আর একটা অভেদ বোঝাতে গিয়ে এমন ভাবে অভেদ বোঝাবে যেন ওটা নেই এরকম মনে হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলছে, নিরঙ্গ, যে রূপক অলংকারে একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয়। এই জায়গাটা একটু খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ, একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয়, এক বা একাধিক উপমান, ঠিক আছে। কারণ এই এই জায়গাটা না খেয়াল করলে পরে এই নিরঙ্গ রূপকের আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। সেই দুটো ভাগ দেখো, কেবল নিরঙ্গ রূপক আর কেবল এই মালা নিরঙ্গ রূপক। কেবল নিরঙ্গ রূপকটা কি বলছে দেখো, একটি মাত্র উপমেয়ের সঙ্গে একটি মাত্র উপমানের অভেদ আরোপ করলে তাকে কেবল নিরঙ্গ রূপক। এই জন্য দেখো এখানে যেটা ছিল যে একটি উপমেয় তো থাকছে, উপমেয় একটা থাকছে, ঠিক আছে, উপমেয় কটা থাকছে, একটা, আর উপমানও একটা থাকবে, এই যে একটা থাকছে। যখন এরকম থাকবে তখন সেটা হচ্ছে কি কেবল নিরঙ্গ রূপক, ঠিক আছে। যেমন দেখো, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে এখানে দেখো নিরঙ্গ রূপক হিসাবে কি বলছে, যে এখানে একমাত্র উপমেয় হলো মানব জমিন, ঠিক আছে। অন্যদিকে একটি মাত্র উপমান হলো জমিন, মানে মানব আর জমিন দুটো একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে, একটা মানব আর একটা জমিন। এবার একটা একটা করে আছে, তাদের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, মানব জমিন, ঠিক আছে। তোমরা একটা গান রয়েছে না, কার জানো, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, রামপ্রসাদ সেন। হ্যাঁ, আর পরে রামপ্রসাদ সেন একটু অন্যভাবে করেছে, যাই হোক। তারপরে আসছে দেখো মালা নিরঙ্গ রূপক। মালা নিরঙ্গ রূপকে কি বলছে, যেখানে উপমেয় কিন্তু একটা থাকছে আর উপমান একাধিক থাকবে। উপমানটা কি থাকবে, একাধিক। আগের বার কি ছিল, উপমেয় একটা, উপমানও একটা, কিন্তু এখানে মালা নিরঙ্গের সময় উপমেয় একটা, কিন্তু উপমান হচ্ছে একাধিক, ঠিক আছে, একাধিক। এরকম যখন হবে তখন সেটা হবে মালা নিরঙ্গ। এখানে একটা উদাহরণ দেখো, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোটি, আমি এলোকেশে, ঝড় অকাল বৈশাখী। এখানে দেখো উপমেয় একটা, সেটা হচ্ছে কে, আমি, আর উপমান এই যে টর্পেডো, মাইন, ঝড়, দুর্যোটি এগুলো রয়েছে, সেগুলো হচ্ছে উপমান। তাহলে অনেকগুলো উপমান থাকছে আর একটা উপমেয় থাকছে, তখন মালার নিরঙ্গ রূপক হচ্ছে। পরের অলংকারে দেখো কি আছে, সাঙ্গ রূপক, স অঙ্গ, ঠিক আছে, যেখানে অঙ্গটা থাকছে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ সমেত। যে রূপক অলংকারে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে বিভিন্ন অঙ্গ সমেত উপমানের অভেদ কল্পনা, মানে একটা তো বিভিন্ন অঙ্গ থাকছে, সেই সঙ্গে উপমেয় আবার বিভিন্ন অঙ্গ সমেত উপমান,
দুটো আলাদা আলাদা মানে উপমান উপমেয় থাকছে কিন্তু তার আবার অঙ্গ থাকছে, ঠিক আছে? সেইগুলো যখন যুক্ত হবে তখন সেটা হচ্ছে সাঙ্গ রূপক অলংকার। যেমন কোদালে মেঘের মৌজ উঠেছে, আকাশে নীল গায়ে, হাবুডুবু খায় তারা বুদবুদ, নজরুলের একটা কবিতার লাইন। ব্যাখ্যা কি বলছে দেখো, আকাশ অঙ্গী উপমেয়, আকাশ, ঠিক আছে? আকাশটা হচ্ছে ধরে নাও উপমেয়, এর যে অঙ্গগুলো রয়েছে মেঘ তারা, ঠিক আছে, আকাশের অঙ্গ, আর নীল গায়ে হচ্ছে উপমান, যার মানে অঙ্গী হিসাবে আরো যেগুলো থাকছে মৌজ বুদবুদের বুদবুদ আর কি, ঠিক আছে, এগুলোর সঙ্গে যুক্ত হয়ে থাকছে। এই দুটো যুক্ত হয়ে থেকে যখন একটা অভেদ কল্পনা হবে তখন সেটা হচ্ছে সাঙ্গ রূপক, ঠিক আছে? মানে আকাশ হচ্ছে উপমেয় আর নীলগায় হচ্ছে উপমান, আর এদের অঙ্গ হিসেবে আকাশের অঙ্গ হিসাবে মেঘ থাকছে, তারা থাকছে, আর নীলগায়ের অঙ্গ হিসাবে কি থাকছে, মৌজ বা বুদবুদ, ঠিক আছে? এগুলো ওর সঙ্গে যুক্ত হয়ে একটা অভেদ কল্পনা করছে, তখন সেটা হচ্ছে সাঙ্গ রূপক। নেক্সট, পরম্পরিত রূপক। পরম্পরিত রূপকটা কি বলছে, এক জোড়া উপমেয় মানে একটা উপমেয় একটা উপমান, আবার একটা উপমেয় একটা উপমান, এক জোড়া উপমেয় উপমানের অভেদ কল্পনা করে যে রূপক অলংকার হয় তাকে পরিস্ফুট করতে যদি অন্য এক জোড়া উপমেয় উপমান অভেদ কল্পিত হয়, তার মানে একটা উপমেয় উপমান, এটা একবার থাকলো, এদেরকে বিচার করতে গিয়ে মানে এদেরকে সামনে তুলতে গিয়ে আবার একদল এরকম উপমেয় এবং উপমান থাকবে, ঠিক আছে? এই জন্য বলছে এক জোড়া উপমেয় এক জোড়া উপমান, এটা যখন থাকবে বাক্যের মধ্যে এবং তাদের মধ্যে অভেদ কল্পনা হবে, এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা এরকম অভেদ কল্পনা হবে, তখন সেটা হয়ে যাবে কি পরম্পরিত রূপক অলংকার। যেমন প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাই কেতয়। দেখো এখানে জীব তারা, এই যে জীব তারা বলছি, জীব আর তারা, আর এদিকে এ দেহ আকাশ, দেহ আকাশ, এটা আসলে ওই আকাশের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে জীব তারা যখন বলছি, জীব আর তারা দুটো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম রূপকে দেখো জীব তারা, এখানে উপমেয় জীব আর উপমান হচ্ছে তারা, আর এদের দুজনকে সামনে তুলে ধরতে দ্বিতীয় যেটা আসছে দেহ আকাশ, এখানে দেহ হচ্ছে উপমেয় আর আকাশটা হচ্ছে উপমান, ঠিক আছে? এইভাবে পরম্পরিত রূপক হচ্ছে। এরপরে অধিকারূঢ় বৈশিষ্ট্য, অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক যেটা হবে না, এটা একটা অধিকারকে প্রকাশ করতে যায়, জোর করে উপমানের উপরে কোনো একটা অসম্ভব ধর্ম চাপিয়ে দেবে, মানে আমার অধিকার আছে আমি চাপিয়ে দিলাম, এরকম ব্যাপারটা থাকবে অধিকারূঢ় বৈশিষ্ট্য, ঠিক আছে? অধিকার রূঢ় শব্দটির মানে হলো কোনো কিছুর উপর অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়া, একটার উপর আরেকটা অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়া। যদি কোনো রূপক অলংকারে উপমানে অসম্ভব কোনো ধর্ম আরোপ করা হয় এবং উপমেয়ের সঙ্গে তার অভেদ কল্পনা হয়, ঠিক আছে? বলছে নাহি কাল দেশ তুমি অনিমেষ মূরতি, তুমি অচপল দামিনী, এখানে এই দামিনী উপমান, ঠিক আছে? দামিনীকে দামিয়ার দিকে হচ্ছে তুমি হচ্ছে উপমেয়, ঠিক আছে? আর দুটোর মধ্যে বলছে অচপলতা, অসম্ভব ধর্ম, দামিনী কখনোই তোমার স্থির থাকতে পারে, মানে এই জায়গাটা একটা জোর করে অসম্ভব ধর্মকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এইরকম যখন হবে তখন সেটা অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার হবে, ঠিক আছে? নেক্সট চলো উৎপ্রেক্ষা অলংকার। উৎপ্রেক্ষা মানে হচ্ছে সংশয়, কোন একটা কিছু সংশয় প্রকাশ করবে, কিসের সেই সংশয়? বলছে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে সংশয় হয়, এইখান থেকে একটু মাথায় রাখবে উৎপ্রেক্ষা নিশ্চয় এবং অপোন্নতি, তিনটে এত সিমিলারিটি রয়েছে এবং দুটো এই তিনটে দিয়ে প্রশ্ন আসে বারে বারে। বলছে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় দেখা দেয় তবে উৎপ্রেক্ষা অলংকার হয়, প্রবল সংশয় দেখা দেবে, ঠিক আছে? তখন কি হবে? উৎপ্রেক্ষা অলংকার। উপমেয় এবং উপমান দুটোর মধ্যে সংশয়টা প্রধান, ঠিক আছে? নেক্সট কি আসছে, উদাহরণ দেখো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে পূর্ণিমার চাঁদের সঙ্গে ঝলসানো রুটি মানে রুটির সঙ্গে তুলনা করা হচ্ছে, যে পূর্ণিমার চাঁদটা যেন মনে হচ্ছে ঝলসানো, ঠিক আছে? দেখো ব্যাখ্যা কি বলছে, তাহলে এখানে উপমেয় কোনটা?
উপমেয় কোনটা? রুটি। রুটি। উপমেয় হচ্ছে চাঁদ চাঁদ। চাঁদ। আর উপমান হচ্ছে রুটি। ঠিক আছে, এবার দেখো চাঁদ গোলাকার ঝলমলে, রুটিও গোলাকার। ঠিক আছে, এবং সেইটা রুটিটা ঝলসানো থাকছে গোলাকার, এবং যখন পেটে খিদে থাকে না, সেই সুকান্ত ভট্টাচার্যের যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি, তখন মানে যে চাঁদকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রেমের প্রতীক হিসাবে তুলে ধরছেন কোথাও কোথাও, সেখানে সুকান্ত ভট্টাচার্য সেই চাঁদকে রুটির সঙ্গে তুলনা করছে। যখন মানে খেতে পারছেন না, মানে পাননি আর কি, সেই সময় আর তখন এইরকমই মনে হচ্ছে যে যদি ওটা পাওয়া যেত তাহলে একটা সুবিধা হতো। ঠিক আছে, তো এই যে সংশয়টা তৈরি করা রুটি এবং চাঁদের মধ্যে, এই সংশয়। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্যের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো ছিল, মানে উনি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন। হ্যাঁ, 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 না, জমিদার পরিবার সে মানে পরিবারগত দিক থেকে আলাদা, কিন্তু তিনি যেভাবে সাধারণ মানুষের তিনি জীবনে কমিউনিস্ট ভাবধারায়, হ্যাঁ তিনি ভাব- কমিউনিস্ট ভাবধারায় দীপ্তি করে ওনাদের সাথে মিশে গিয়েছিলেন। মিশে গিয়েছিলেন, এবং এমন ভাবে মিশছেন, ঠিক আছে, যে শেষ পর্যন্ত রেশনে চাল আনতে গিয়ে সেই চালটাও বিলি দিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এটা একটা বড় মানে করুণ পরিণতি, তখনকার যে সিচুয়েশন সেটাকে তুলে ধরা। আচ্ছা, চলো এরপরে উৎপ্রেক্ষা অলংকার। অলংকারের তোমার বৈশিষ্ট্যটা বা কিভাবে চেনা যায় দেখে নেব। দেখো প্রদত্ত মানে ওই কাব্য যেটা দেওয়া হয়েছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তার ভিত্তিতে এখানে বলছে যে উপমেয় এবং উপমান দুটোই বোঝা যাবে, কিন্তু দুটোর মধ্যে একটা সাদৃশ্য থাকবে বা সংশয় থাকবে। ঠিক আছে, একটা প্রবল সংশয় দেখা দেবে। দেখো পরে দিয়ে দিয়েছে, আর উপমেয়টি সত্য না উপমানটি সত্য তা নিয়ে সংশয়। ঠিক আছে, আর এই সংশয় জাগার কিছু শব্দ থাকবে, যেন, হ্যাঁ, বুঝি, মনে হয়, এই ধরনের, এটা না কিন্তু, হ্যাঁ, বুঝি, মনে হয়, এই ধরনের যে শব্দগুলো সেগুলো কিন্তু ওখানে থাকবে। আর উপমানই উপমেয় থেকে অধিক প্রাধান্য বা গুরুত্ব পাবে। উপমানই প্রাধান্য পাবে, কিন্তু সেটা অধিক ভাবে। ঠিক আছে, নেক্সট দেখো উৎপ্রেক্ষার শ্রেণীবিভাগ। বাচ্যোৎপ্রেক্ষা আর প্রতীয়মান উৎপ্রেক্ষা। বাচ্যোৎপ্রেক্ষা কি বলছে দেখো, এই যে সংশয়টা থাকবে, সেই সংশয় দেখো একটু আগে বলছিলাম কিছু শব্দ দিয়ে প্রকাশ হচ্ছিল না, যখন কোনো শব্দ থাকবে প্রকাশ করার জন্য সংশয়সূচক শব্দ, তখন সেটা হবে বাচ্যোৎপ্রেক্ষা। এই যে পূর্ণিমার চাঁদ যেন, এই যে যেন শব্দ দিয়ে প্রকাশ করছি, সীতাহারা আমি যেন মণিহারা কোনি, এখানেও দেখো যেন। ঠিক আছে, এখানে যেমন এই যে এখানেও দেখো যেন আছে, যে উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে কনক উদয়া চলে দিনমণি যেন অংশমালী, এখানে যে যেন, দেখো সবগুলোতে এই যে শব্দ সংশয়সূচক যখন শব্দ থাকবে তখন বাচ্যোৎপ্রেক্ষা, আর সংশয়সূচক শব্দ না থেকে যখন বোঝা যাবে যে এটা উৎপ্রেক্ষা অলংকার, তখন সেটা হবে কি প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার। কি হবে? প্রতীয়মান উৎপ্রেক্ষা অলংকার। ঠিক আছে, যেমন হাতে মসি মুখে মসি মেঘে ঢাকা শিশু শশী। ঠিক আছে, তারপরে এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল, মানে মনে হচ্ছে যেন ব্রহ্মাণ্ডটা মাকাল ফলের মতো হয়ে রয়েছে। হ্যাঁ, এইরকম যখন বোঝাবে, দেখো এই ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে, পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, নেক্সট চলো সংশয়, এই সন্দেহ। তাহলে এর আগেরটা কি বললাম আমরা? উৎপ্রেক্ষা অলংকার। উৎপ্রেক্ষা অলংকারে কি হচ্ছিল? সংশয় প্রকাশ পাচ্ছে, তাই তো? কার মধ্যে সংশয় প্রকাশ পাচ্ছে? উপমেয় ও উপমানের মধ্যে। উপমানের মধ্যে। সেখানে কি হচ্ছে? একটা শব্দ দ্বারা প্রকাশ করছে, কখনো বা সেই শব্দটা থাকছে না। এবারে সন্দেহ অলংকার আসছে, সেখানে উপমেয় এবং উপমান দুটোতেই সমান সংশয় প্রকাশ পায়। আগেরটা কি ছিল? সংশয় প্রকাশ পাচ্ছিল, কিন্তু কোনো একটা প্রায়োরিটি বেশি পাচ্ছিল। কোনটা সেটা? এই দুটোর মধ্যে কোনো একটা প্রায়োরিটি বেশি পাচ্ছিল। উপমানটা। উপমানটা, এক্স্যাক্টলি, উপমানটা। এইটা খেয়াল স্যার, রাখতে হবে। হ্যাঁ, স্যার বললাম কোন অলংকারটার কথা বললেন? এর আগে যেটা করলাম আমরা উৎপ্রেক্ষা অলংকার। উৎপ্রেক্ষা। হ্যাঁ, উৎপ্রেক্ষা অলংকারে স্যার উৎপ্রেক্ষায় কি উপমান না উপমেয় প্রাধান্য পায়? উৎপ্রেক্ষাকে দেখো এখানে বলেই দিয়েছি আমরা উদাহরণে।
উপমানটা প্রাধান্য পায় এখানে। উপমানটা প্রাধান্য পাবে, বেশি করে জোর দেওয়া হবে। দেখো উপমানই উপমেয় থেকে অধিক প্রাধান্য বা গুরুত্ব পায়। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো উৎপ্রেক্ষা তো ভাগ হয়ে গেল, এরপর সন্দেহ অলংকার। সন্দেহ অলংকারে কি বলছি আমরা, যে অলংকারে উপমেয় এবং উপমান দুটিতে সমান সংশয় থাকে তাকে সন্দেহ অলংকার, মানে দুটোর মধ্যেই সংশয় রয়েছে। ঠিক আছে, কোনটা হবে, এই সংশয় সমানভাবে প্রকাশ পাবে। এই জন্যই বললাম যে উৎপ্রেক্ষা, সন্দেহ, অপোন্নতি এই তিনটে খুব প্রয়োজন জানা, না হলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা। ঠিক আছে, বারে বারে বুঝে দিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। এরপরে দেখো উদাহরণটা কি বলছে, কে কাঁদে ওখানে, নারী না আকাশ অথবা গাছের ফুল। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, নারী। তাহলে নারীটা কি উপমেয়, আর উপমানটা কি, এই যে সংশয় করা হচ্ছে আকাশ না গাছের ফুল। এই যে আকাশ না গাছের ফুল, নারীর সঙ্গে একটা সংশয় তৈরি হচ্ছে, দেখো সমানভাবে প্রকাশ পাচ্ছে, হয় নারী না হয় আকাশ অথবা গাছের ফুল, যে কাঁদছে তার কথা বলা হচ্ছে। এখানে যখন ওইরকম সমানভাবে সংশয় প্রকাশ পাবে তখন সেটা হয়ে যাচ্ছে কি সন্দেহ অলংকার। এরপরে আসো ভ্রান্তিমান অলংকার। ভ্রান্তিমান মানে কি, ভুলে ভরা থাকে, তাই না? ভ্রান্তিমান মানে হ্যাঁ স্যার, ভ্রম হয়, তাই না? ভ্রান্তি মানে ভুল, হ্যাঁ ভ্রম। ভ্রম হয়, এক বস্তুকে অপর বস্তু বলে ভ্রম হবে, বা গভীর সাদৃশ্যবশত উপমেয়কে উপমান বলে ভুল হবে। এইখানে বুঝে নাও, উপমেয়কে উপমান বলে ভুল হচ্ছে। ঠিক আছে, যখন এরকম হবে তখন সেটা হয়ে যাবে ভ্রান্তিমান অলংকার। পদ্মভ্রমে পদতল পড়ে, পদতলে পড়ে অলি দলে দলে। দেখো পদ্ম মনে করে পদতলে কি করছে, কারা পড়ছে, অলিরা দলে দলে পড়ছে। তাহলে এই পদ্মটা মনে করে পদতলে পড়ছে, তাহলে এখানে উপমেয় কোনটা, পদতল, আর মনে করছে কি পদ্ম, তার জন্য উপমান হচ্ছে পদ্ম। ঠিক আছে, তো এই পদ্ম ভ্রম মানে পদ্ম মনে করে ভুল করছে, করে পদতলে গিয়ে পড়ছে কারা, অলিরা। এই যে ভুলটা মনে হওয়া, তার জন্য ভ্রান্তিমান অলংকার রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে উপমেয়কে উপমান বলে ভুল করা হবে, উপমেয়কে উপমান বলে ভুল করা হবে। ঠিক আছে, এবার বৈশিষ্ট্য একই কথা পেয়ে যাচ্ছি আমরা, উপমেয় উপমানের মধ্যে সাদৃশ্য তো থাকবে এবং একটাকে অন্য বলে মনে করা হবে, কোনটা সেটা, উপমেয়কে উপমান বলে ভ্রম করা হবে এবং কবি কল্পনায় চমৎকারিত্ব সৃষ্টি হবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা। যে এটা ভালো করে না বুঝতে পারবে দরকার হয় জিজ্ঞাসা করে নেবে, যতটুকু মানে পড়বে যেন মনে থেকে যায়। ঠিক আছে, কারণ এগুলো প্রত্যেকটাই ওই বৈশিষ্ট্য দিয়ে বা উদাহরণ দিয়ে একপাশে অলংকারের নাম দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যেটা নির্ণয় করো। ঠিক আছে, চলো এরপরে নিশ্চয় অলংকার কি বলছে, যে অলংকারে উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার বা প্রতিষ্ঠা করা হচ্ছে। উপমেয়কে অস্বীকার করে নিয়ে উপমানকে কি করা হচ্ছে, স্বীকার মানে প্রতিষ্ঠা করা হচ্ছে। উপমেয় একে কি করা হচ্ছে, অস্বীকার করছে, আর উপমান এটা স্বীকার করছি। যখন হবে তখন সেটা হচ্ছে নিশ্চয় অলংকার। উদাহরণটা দেখি, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নইতো মেষ। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, দেখো কার সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা সবাই একটু উত্তর দেবে। ভারত মাতার সম্পর্কে। ভারত মাতার সম্পর্কে বলছি, কিন্তু অস্বীকারটা কাকে করছি আমরা, মেষ, তাই তো, আর নিকৃষ্ট পশু। হ্যাঁ নির্দিষ্ট পশু, আর স্বীকার করা হচ্ছে মানুষকে। তাহলে এরকম যখন হবে যে উপমেয়কে অস্বীকার করে উপমানকে, এটা হচ্ছে উপমেয়, আর এটা হচ্ছে উপমান, তখন সেটা কিন্তু নিশ্চয় অলংকারের মধ্যে পড়ছে। ঠিক আছে, নিশ্চয় অলংকারের বৈশিষ্ট্য দেখো, নিশ্চয় অলংকারে উপমেয় এবং উপমান থাকে, তাদের তুলনা করা হয়। উপমানকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়, একটু আগে আমরা বললাম যে উপমানকে অস্বীকার করা, এবং সরি একটু মিস্টেক হলো, এটা উপমেয় অস্বীকার, এক মিনিট,
স্যার উপমেয়কে স্বীকার করে হ্যাঁ, হ্যাঁ, উপমানকে অস্বীকার করা হয়। একদম একদম একদম। আমি লেখা আছে ঠিক, অথচ ভুল বলেছি। ঠিক আছে, উপমানকে অস্বীকার করা হচ্ছে আর উপমেয়কে স্বীকার করা। ঠিক আছে, উপমেয়কে যখন স্বীকার করা হবে তখন সেটা হচ্ছে কি স্বীকার করা বা প্রতিষ্ঠা করা হবে, কিন্তু উপমানকে অস্বীকার করা হবে তখন নিশ্চয় অলংকার। ঠিক আছে, এই নিশ্চয় অলংকারে উপমেয় উপমান দুটো থাকবে, তাদের মধ্যে একটা তোমার তুলনা করা বোঝাবে, এবং উপমানকে অস্বীকার করা হবে আর উপমেয়কে স্বীকার করা হবে। ঠিক আছে, তখন সেটা হচ্ছে নিশ্চয় অলংকার। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে যে নিশ্চয় অলংকার অপূর্ণতি অলংকারের উল্টো দিক। অপূর্ণতি অলংকারে কি হবে, এখানে যেমন উপমানকে অস্বীকার করা হচ্ছে সেখানে উপমানকে স্বীকার করা হবে, আর এখানে যেমন উপমেয়কে স্বীকার করা হচ্ছে ওখানে উপমেয়কে অস্বীকার করা হবে। দেখো পরেই দিচ্ছে অপূর্ণতি অলংকার, যে অলংকারে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে উপমানকে পূর্ণভাবে স্বীকার বা প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হচ্ছে অপূর্ণতি অলংকার। এই অস্বীকার করাটা বোঝা যায় দুই ভাবে, এটা খেয়াল রাখতে হবে। একটা না, নয়, মানে নহে, নাই এই ধরনের শব্দ দিয়ে, আর একটা হচ্ছে ছল, ছলনা, ছদ্ম, ব্যাজ। ঠিক আছে, এই ধরনের উদাহরণ দেখো, না, নয়, নহে এই দিয়ে ও কিও ঝিল্লি, নানা ঝিঝির ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে। ঠিক আছে, তাহলে এখানে দেখো উপমেয় সেটা ঝিল্লি, তাকে কি করছে উপমান ঘুঙুর, সেটা দিয়ে কি করছে উপমেয়কে অস্বীকার করছে, করে ঘুঙুরকে প্রতিষ্ঠা করা হচ্ছে। ঠিক আছে, অস্বীকার সূচক শব্দ নানা দিয়ে এটাকে দেখো অস্বীকার করে দিচ্ছে। ও কি ঝিল্লি, না না ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে, তাহলে এখানে ঝুমুর ঝুমুর ঘুঙুর, সেই ঘুঙুরের কথা বলছে, সেটা বাজছে। ঠিক আছে, তাহলে উপমেয়কে সম্পূর্ণরূপে যদি অস্বীকার করা হয় তাহলে হয় অপূর্ণতি অলংকার, আর উপমেয়কে যদি সম্পূর্ণরূপে স্বীকার করা হয় তাহলে কি পাবো আমরা, এর আগে পড়লাম নিশ্চয় অলংকার। নিশ্চয় অলংকার। নিশ্চয় অলংকার। চলো হ্যাঁ। তারপরে এখানে এবার ছল, ছলনা, ছদ্ম, ব্যাজ প্রভৃতি সত্য গোপন বাচক শব্দ থাকবে। আশীর্বাদ ছলে মনে নমিতা আমি, এখানে দেখো ছল শব্দটা রয়েছে। এটা তোমরা আশা করছি সমস্যার হবে না এই জায়গাগুলোতে, যে নিশ্চয় অলংকার এবং অপূর্ণতি অলংকারের পার্থক্যটা। ঠিক আছে, অপূর্ণতি অলংকারের বৈশিষ্ট্য দেখো কতগুলো রয়েছে, দেওয়া হয়েছে যে উপমেয় উপমানের তুলনা সব জায়গায় থাকছে। তুলনা করতে গিয়ে বিশেষ শব্দযোগে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আর কি বলছে, যে শব্দযোগে করা হচ্ছে সেটাই অস্বীকার সূচক অব্যয় আর একটা সত্য গোপনকারী শব্দ। ঠিক আছে, কোথাও কোথাও জিজ্ঞাসার চিহ্ন বসিয়েও উপমেয়কে অস্বীকার করার উদাহরণ আছে। ঠিক আছে, এখানে আরো কিছু উদাহরণ তোলা হয়েছে, সেখান থেকে কিছু এখানে দিয়েছে, যেমন বিদ্যুৎ কোথা অপূর্ণতি অলংকারের আর একটা বলছে যে অপূর্ণতি অলংকার হলো নিশ্চয় অলংকারের উল্টো পিঠ। আগের বার যেমন বলছিলাম নিশ্চয় অলংকার অপূর্ণতি অলংকারের উল্টো পিঠ, এখানেও ঠিক উল্টো ভাবে একই কথা বলা আছে। ডিফারেন্স শুধুমাত্র কোনটাকে উপমেয়কে অস্বীকার করা হচ্ছে, কোথাও আবার উপমেয়কে স্বীকার করা হচ্ছে, আর কোথাও উপমানকে অস্বীকার করা, কোথাও উপমানকে স্বীকার করা। নেক্সট চলো ব্যতিরেক অলংকার। ব্যতিরেক অলংকারটা কি, যে অলংকার উপমেয়কে, যে অলংকারে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট দেখানো। ধরো উপমেয় আর উপমান, এবার কি হচ্ছে এই উপমেয়কে হয় নিকৃষ্ট দেখানো হবে, না হয় উপমেয়কে কি হবে উৎকৃষ্ট দেখানো হবে। কার অপেক্ষা, উপমান অপেক্ষা। ঠিক আছে, উৎকৃষ্ট বা নিকৃষ্ট এটা যখন দেখানো হবে তখন সেটা হচ্ছে ব্যতিরেক অলংকার। এর দুটো দিক, উপমেয়কে উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট দেখানো। এবার দেখো তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো, তাহলে এখানে উপমেয় কোনটা, উপমেয় কোনটা এখানে সজল দিঠি, তাই তো সজল দিঠি সেটা মেঘের থেকেও কালো। দিঠি মানে কি, এটা দিঠি মানে কি বলতো, দৃষ্টি। হ্যাঁ হ্যাঁ দৃষ্টি। হ্যাঁ দৃষ্টি। দৃষ্টি একদম। তাহলে সেইটা দেখো বলছো মেঘের চেয়েও কালো, মেঘের থেকেও কালো, সেটা বোঝাতে যাচ্ছে। তাহলে এখানে উপমান হচ্ছে মেঘ আর উপমেয় হচ্ছে সজল দিঠি। এবার কি করা হচ্ছে এখানে উৎকৃষ্ট বা নিকৃষ্টবাচক শব্দ চেয়ে,
কবি বলছেন যে তার দৃষ্টিটা মেঘের থেকেও যেন কালো। এই যে মেঘের থেকেও কালো সেটা প্রকাশ করতে গিয়ে এখানে কি করা হচ্ছে, চোখকে বা দৃষ্টিকে অস্বীকার করা হচ্ছে। আর মেঘকে নিকৃষ্ট দেখানো হচ্ছে, তাই না? অস্বীকার নয়, নিকৃষ্ট, নিচু করে দেখানো হচ্ছে। ঠিক আছে, এইভাবে তখন সেটা হচ্ছে ব্যতিরেক অলংকার। এবার ব্যতিরেক অলংকারের বৈশিষ্ট্য বা বোঝার সহজ উপায় কি আছে? ব্যতিরেক অলংকারে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা, সেই তুলনা উপমেয়টি উপমান থেকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হয়, শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হবে, না হয় নিকৃষ্ট বলে প্রতিপন্ন হবে, বোঝাবে। আর উৎকৃষ্ট বা নিকৃষ্ট বোঝাতে কতগুলো শব্দ ব্যবহার করা হয়, যেন, যিনি, হ্যাঁ, যিনি, কি ছাড়, এই ধরনের কিছু শব্দ রয়েছে, তে থেকে শব্দও হতে পারে। আর এছাড়া ব্যতিরেক বোঝা যাবে অর্থে এবং ব্যঞ্জনায়, এইটা কিন্তু বোঝা দরকার, দেয় অনেক সময় বৈশিষ্ট্যের মধ্যে, শুদ্ধ না অশুদ্ধ। ব্যতিরেক অলংকার বোঝা যায় অর্থে এবং ব্যঞ্জনায়, শুদ্ধ না অশুদ্ধ। ঠিক আছে, ব্যতিরেক অলংকার দুটো হয়, কারণ একটা উৎকৃষ্ট দেখাচ্ছে তাই উৎকৃষ্টাত্মক ব্যতিরেক অলংকার, আর একটা হচ্ছে অপকৃষ্টাত্মক ব্যতিরেক অলংকার, যেটাতে নিকৃষ্ট দেখানো হচ্ছে। দেখো, উৎকৃষ্ট দেখানো হচ্ছে কি, সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাট। এখানে মাটি মানে সপ্ত পুরুষ যেখানে বাস করত সেখানে মাটি, সেই মাটিটা কিন্তু সোনার থেকেও বেশি দামি, মূল্যবান, সেটাকে প্রকাশ করছে। তারপরে বলছে কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত, কণ্ঠস্বরের যা জোর সেখানে বজ্রকেও হার মানাচ্ছে, মানে বেশি জোর আর কি, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো উৎকৃষ্ট দেখাচ্ছে, তার জন্যে কিন্তু উৎকৃষ্টাত্মক ব্যতিরেক অলংকার। আর অপকৃষ্টাত্মক বলছে কি, পাপীকেও তুমি হার মানিয়েছো, পাপী যে তাকে তুমি হার মানিয়েছো, অর্থাৎ নিচে নামিয়েছো। ঠিক আছে, তো এটা নিচের দিকে যখন নামানো হচ্ছে, তাকে নিকৃষ্ট করে দেখানো হচ্ছে, তখন সেটা হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেক অলংকার। নেক্সট কি আসছে, সমাসোক্তি, এটাই বোধহয় লাস্ট আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি ক্লান্ত হয়ে গেছে, একে তো ডিস্টার্ব করেছে, তার উপর এটা। আচ্ছা, সমাসোক্তি, সমাসোক্তি কি বলছে, আমরা সাধারণভাবে যদি দেখি, জ্বরের উপর জীবের ধর্ম যদি আরোপ করা হয় তখন সেটা হয় সমাসোক্তি অলংকার। জ্বরের উপরে জীবের ধর্ম আরোপ, অর্থাৎ জ্বরটা এখানে কি, উপমেয় জ্বর। ঠিক আছে, দেখো এখানে পরে এই যে জড়বস্তু দেওয়াই আছে, জড়বস্তু বা অচেতন পদার্থ হচ্ছে উপমেয়, আর উপমান হচ্ছে সচেতন বস্তু। ঠিক আছে, তার মানে উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হচ্ছে, জড়ের উপর জীবের ধর্ম আরোপ করা হয়। যেমন আমরা পড়ে এসছি অনেকে, যে কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে, তাই না? কেরোসিনের শিখা, এই যে কেরোসিনের শিখা মাটির প্রদীপকে বলছে তুমি যদি আমাকে ভাই বলে ডাকো তাহলে তোমার গলা টিপে দেবো। তাই এদের কি কোনো মানে জীবন আছে? এদের কিন্তু কোনো জীবন নেই, আমরা নিজেদের। কবির কল্পনা, হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা কবির কল্পনা। কবির কল্পনা, অবভিয়াসলি কবির কল্পনা, সেটাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করছি, এভাবে তুলে ধরছি। ঠিক আছে, তার জন্য এটা কি হচ্ছে, সমাসোক্তি অলংকার। ঠিক আছে, শুধু মনে রাখবে জ্বরের ওপরে জীবের ধর্ম আরোপিত হলে তখন হচ্ছে এই দুটো, যেটা কেরোসিনের শিখা, মাটির প্রদীপ, এদের কথা বলা হচ্ছে, এরা হচ্ছে মানে কেরোসিনের শিখা উপমেয়। ঠিক আছে, উপমান যেটা, সেটা হচ্ছে কি মানুষের ধর্ম। ঠিক আছে, এই যে দাদা বলে কথিত ব্যক্তির কথা বলছে। ঠিক আছে, ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিনের শিখা বলে এসব মোর দাদা, চাঁদ যেই উঠছে তখন দাদা বলে ডাকছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, সমাজের অবস্থানের ভিত্তিতে কাউকে কি করা, ছোট বা বড় বলে প্রতিপন্ন করা, এবং সেই ধর্ম কবি এখানে তুলে দিচ্ছেন কেরোসিনের শিখা, মাটির প্রদীপ, এদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সমাসোক্তি অলংকারের বৈশিষ্ট্য কি আছে দেখো, উপমেয় বর্তমান থাকবে, উপমান উজ্জ থাকতে পারে, এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, উজ্জ থাকতে পারে নাও থাকতে পারে। হ্যাঁ, উপমেয়টি সর্বদা জড় বস্তু হবে, উপমানটি জীব বা মানুষ বলে বোঝা যাবে। ঠিক আছে, জড়বস্তু উপমেয়তে মানুষের সমুদায় ধর্ম আরোপিত হবে, অর্থাৎ মানুষের লিঙ্গ, কাজকর্ম, বিশেষণ সব জড়বস্তুর উপর নির্ভর করবে বা বর্তাবে। আর উপমান হাজির থাকবে না, কিন্তু তার উপরে উপমেয় প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, এই মোটামুটি মনে রাখবে। আচ্ছা, এবারে প্রশ্ন চলে আসলো, আচ্ছা কারোর একটা সাউন্ড হচ্ছে, একটু অফ করো।
চলো আমরা বিগত সালের কিছু কোশ্চেন অলংকার থেকে দেখে নিই। দেখো প্রথম যে বলছে প্রশ্নটা, যে নিচের যে বৈশিষ্ট্যটি উৎপ্রেক্ষা অলংকারের বৈশিষ্ট্য নয়, দেখো সরাসরি বলে দিচ্ছে। দেখি এবার কে বলতে পারে। দেখেছো ওই যে প্রশ্নটা আমি বলছিলাম, আর প্রশ্নটা করেছে দেখো। কোনটা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ 3 নম্বরটা। আচ্ছা 3 নম্বরেরটা। 3 নম্বরটা কে বলছো? আমাদের স্টুডেন্ট মনে হলো। কে বলছো? নামটা বলো একটু। আচ্ছা আর কেউ বলো কোনটা হবে? হ্যাঁ গয়েরটাই হবে। গয়ের। হ্যাঁ স্যার, গয়েরটাই হবে। গড়টা ওটা তো রূপকের বৈশিষ্ট্য দিচ্ছে। আচ্ছা চলো হ্যাঁ হ্যাঁ একদম রূপকের বৈশিষ্ট্য। দেখে নাও উৎপ্রেক্ষা অলংকারের বৈশিষ্ট্য কি রয়েছে। দেখো এখানে দিয়েই দিয়েছি আমি উৎপ্রেক্ষা অলংকারে যে বৈশিষ্ট্যটা এখানে দেওয়া আছে। বলছে যে উৎপ্রেক্ষা অলংকারে, উৎপ্রেক্ষা মানে সংশয়, আগে আমরা বলেছিলাম। আর উৎপ্রেক্ষা অলংকারের বৈশিষ্ট্য কি ছিল? উপমেয়কে, এক মিনিট কালারটা চেঞ্জ করে, হ্যাঁ উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় হয়, প্রবল সংশয়, ঠিক আছে, তাহলে এখানে যখন সংশয় হবে তখন সেটা উৎপ্রেক্ষা অলংকার। কিন্তু এখানে দেখো উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা, এটা তো হতেই পারে না। এটা কিসে ছিল? অলংকার। রূপক অলংকার হবে, ঠিক আছে। রূপক অলংকার, হ্যাঁ। নেক্সট প্রশ্ন দেখো কি হবে। দেখো প্রশ্ন দিয়েছে, এক পাশে তালিকা দিয়ে দিয়েছে যে নামগুলো, অলংকারের নামগুলো দিয়েছে, আর এক পাশে হচ্ছে তার উদাহরণগুলো। দেখি, দূরে বালুচরে রৌদ্র নয়নে কাঁপিছে ঝিঝির পাখা। তারপর এটা বলছে বসে কি দুপুরে দূরে বালুচরে কাঁপিছে ঝিঝির পাখা। একই, একটু ঘুরিয়ে ফিরিয়ে লাইনটাকে দিয়েছে। দূরে বালুচরে কাঁপে থরথর রৌদ্র ঝিল্লি পাখা, দূরে বালুচরে কাঁপে থরথর ঝিঝির পাখার চেয়ে সে তীব্রতর। দেখেছো অলংকারগুলো কিন্তু এরকম ভাবেই পরীক্ষায়, কঠিন কিন্তু না। একটু ভালো করে এক দুবার রিভাইজ, মানে পড়ে নেওয়ার পরে রিভাইজ করো, মানে পারবেই। ওখান থেকে যে কটা কোশ্চেন আসবে সব কটা পারবে। বলো দেখি কি কি হবে সঠিক উত্তর। অপশন 2। অপশন 2, কারণ গয়েরটা না গ গ গ, সরি গয়েরটা হ্যাঁ গয়েরটা। ক 4 খ 3 গ 2 ঘ 1। আচ্ছা বেশ, সবাই কি একমত? যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি। তোমরা না নেটের রি এক্সামটা দেবে, সবাই উত্তর দাও। আমি তো রিভাইজ করালাম শুধুমাত্র। চলো দেখে নিই। দেখো ব্যতিরেক অলংকারে কি বলছে। আচ্ছা কেউ কিছু বলছিলে বলো। ব্যতিরেক অলংকারে কি বলছে দেখো। ব্যতিরেক অলংকার সংজ্ঞাটা আমরা আগেই পড়েছি। ব্যতিরেক যে অলংকারে কি উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট দেখানো হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে ব্যতিরেক অলংকার। উৎকৃষ্ট বা নিকৃষ্ট দেখানো হবে, ঠিক আছে, এরকম ভাবে যখন থাকবে সেটা হচ্ছে ব্যতিরেক অলংকার। রূপক অলংকার কি হচ্ছে? রূপক অলংকার, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ একটু ছোট দেখাচ্ছি কিন্তু চেষ্টা করো একটু দেখার। হ্যাঁ, যে অলংকারে রূপক, আমরা একটু আগেই পড়লাম উদাহরণটা, যে দুটোর মধ্যে কি হবে? অভেদ কল্পনা হবে, দুটোর মধ্যে অভেদ। তারপরে অপূর্ণতি অলংকার কি হবে? যে অলংকারে অস্বীকার করা হচ্ছে, তাই তো। অপূর্ণতি অলংকার উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে উপমানকে পূর্ণভাবে স্বীকার বা প্রতিষ্ঠা করা হচ্ছে। আর অতিশয়োক্তি অলংকার, এটা আমাদের পড়ানো হয়নি, ঠিক আছে, যেহেতু সাদৃশ্যমূলক অলংকারের মধ্যে এটা ছিল না। দেখো উপমেয় এবং উপমানের অভেদত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে,
এবং উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয়, উপমেয় বলে মনে হবে উপমানকে, ঠিক আছে? মানে ওকে গ্রাস করে নিয়ে উপমান আমি সব, এরকম ব্যাপার দাঁড়াবে, ঠিক আছে? তার জন্য এটা হবে। দেখো এটার উত্তর হচ্ছে এক অদ্রিজা কিছুটা কাছাকাছি গেছিল, ক 4 খ 3 গ 1 ঘ 2। এবার একটু মিলিয়ে নিও, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। আমি পুরো বিষয়টা দেখিয়ে দিলাম, ঠিক আছে? লাস্টের দুটো গিয়ে একটু অসুবিধা হয়ে গেছে। নেক্সট চলো পরেরটা। দুটি তালিকায় অর্থালঙ্কারের নাম ও বৈশিষ্ট্য প্রদত্ত হলো, সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করতে বলছে। দেখো এখানেও সেই অর্থালঙ্কারের নাম দিয়েছে এবং তার অর্থালঙ্কার ডাইরেক্ট বলে দিচ্ছে কিন্তু, হ্যাঁ, অর্থালঙ্কার থেকে নিচ্ছে। বিভাবনা, স্বভাবোক্তি, নিশ্চয়, অপোন্নতি অলঙ্কার। চেষ্টা করো। খয়েরটা কোনটা? খ খ খ। খ খ আচ্ছা, দেখো এখানে বিভাবনার সংজ্ঞা এরকম প্রত্যেকটা আমি তুলে দিচ্ছি, হ্যাঁ, যাতে করতে সুবিধা হয়। যে হ্যাঁ স্যার, কয়েকটা উত্তর হবে। আচ্ছা, বলছে প্রসিদ্ধ কারণ ছাড়া বিভাবনা হলে হবে। প্রসিদ্ধ কারণ ছাড়া যখন কার্যের উৎপত্তি হয়, এটা আমরা পড়িনি এখনো, তোমরা একটু পড়ে নিও বইটা দেখে, যার কাছে যে বই আছে, হ্যাঁ। তারপরে স্বভক্তি অলঙ্কার কি বলছে? যে অলঙ্কারে কোনো বস্তু বা বিষয়ের রূপ গুণাদির সুন্দর এবং যথাযথ বর্ণনা দেওয়া হয় তাকে স্বভক্তি অলঙ্কার বলা হয়, ঠিক আছে? মানে যা আছে সেই অনুযায়ী বর্ণনা করা হবে, তখন সেটাকে বলছে স্বভক্তি অলঙ্কার। নিশ্চয় অলঙ্কার কি বলছে? যে অলঙ্কার উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার করা হয় তাকে নিশ্চয় অলঙ্কার বলে। উপমানকে অস্বীকার করা হচ্ছে, আমরা আগেই বললাম। আর অপোন্নতি অলঙ্কারটা কি তোমরা বলো দেখি? অপোন্নতি অলঙ্কার, অপোন্নতি অলঙ্কার, উপমেয়কে হ্যাঁ উপমা স্বীকার করা হবে। একদম একদম। তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এবার সঠিক উত্তর দেখো, ক্ষয়েরটা 3 4 2 1, ঠিক আছে? নেক্সট কি বলছে? কথায় পঞ্চম স্বর শিখিবার আকো, ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারপাশে। উদ্ধৃত কাব্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত সেটি হলো, কোন অলঙ্কারের দৃষ্টান্ত? কথায় পঞ্চম স্বর শিখিবার আকো, ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারপাশে। এটা একটু সমস্যা হবে, আমি বলে দিচ্ছি কারণ কি। অসম্বন্ধের সম্বন্ধ। হ্যাঁ 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 একদম, অসম্বন্ধে সম্বন্ধ। কারণ কি, এটা আমাদের পড়া হয়নি এখনো। হ্যাঁ, বলছে যে যার সঙ্গে স্বাভাবিক কোনো সম্পর্ক নেই তার সঙ্গে গভীর একটা সম্বন্ধ কল্পিত হচ্ছে। কথায় পঞ্চম স্বর শিখিবার আকো, যাকে যাকে কোকিল কোকিলা চারপাশে। দেখো পঞ্চম স্বর, তার সঙ্গে একটা সম্পর্ক, মানে শিখিবারে আকো বলছে, আর তারপরে বলছে যাকে যাকে কোকিল কোকিলা চারপাশে। দেখো দুটো আলাদা আলাদা, কিন্তু দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে? এইরকম যখন হবে তখন অসম্বন্ধে সম্বন্ধ, মানে অতি সাহিত্যের বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলো একটা একটা করে জানলে পুরো বিষয়টা তখন আত্মস্থ হয়ে যাবে। নেক্সট স্যার বলছি যে ওটাতে মানে এই আগের স্যারটাতে একটু আনুন, ওই আগের স্যারটা, মানে এখানে না কথায় পঞ্চম স্বর শিখিবার আসে হবে। আচ্ছা আচ্ছা, কথায় পঞ্চম স্বর শিখিবার আসে, হ্যাঁ হ্যাঁ ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারিপাশে, অন্নদা মঙ্গলের লাইন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে টাইপিং এ হয়েছে, হ্যাঁ সেই হ্যাঁ টাইপিং মিস্টেক, ওটা আমি বুঝতে পেরেছি, মানে ওটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ। চলো তারপরেরটা কি বলছে? অশ্রু নয় অভ্রসে কঠিন। এটা এই জায়গাটা আমার কনফিউশন আছে। হ্যাঁ, এটাও টাইপিং মিস্টেক হয়েছে, কোশ্চেন দেখতে হবে, কোশ্চেন দেখলে এমনি দেখো তো তোমরা বলতে পারো কিনা এটার কি হবে? স্যার অপোন্নতি হবে এটা। অপোন্নতি কেন? স্যার এখানে উপমেয়কে অস্বীকার করে উপমানকে স্বীকার করা হয়েছে। তাই সাধারণভাবে যদি দেখি আমরা এখানে যে নয় শব্দটা দিয়েই দেওয়া আছে, তাই না? না, নয়, নহে, এই ধরনের অস্বীকারসূচক শব্দ দিয়ে সরাসরি প্রকাশ করা হচ্ছে। নেক্সট কি বলছে? দেখো বাংলা অলংকার প্রসঙ্গে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ, এখানে দেখো লাইন তুলে দিয়ে সরাসরি দিচ্ছে। সমাসোক্তি অলংকার হবে কিনা প্রথমটা, তারপরে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হলো অপোন্নতি অলংকার। তারপরে কি বলছে? অপ্রস্তুত প্রশংসা একটি গূঢ়ার্থ প্রতীতিমূলক অবাঞ্ছিত ফল লাভ হলে তাকে বিষম অলংকার বলা যাবে। তারপরে কি বলছে? কারণ থেকে ইচ্ছানুসারে ইচ্ছানুরূপ ফলের পরিবর্তে অবাঞ্ছিত ফল লাভ হলে তাকে বিষম অলংকার বলা যাবে। তারপরে
তুমি যেন দেবীর মতন, এটি একটি উপমা অলংকারের উদাহরণ। দেখো এইগুলো একটু খেয়াল করো, প্রত্যেকটার কিছু না কিছু কিছু জায়গাতে চেঞ্জেস রয়েছে। সেটা গ ঠিক হবে। কেন গ হবে? 3 4 5 3 4 5 3 4 5। আচ্ছা, প্রথমটা কেন হবে না বলো দেখি, তারপরে আমি দেখছি অপোন্নতিটা কেন হবে না। স্যার প্রথমেরটা বলেছে আমাদের জীবনের নদী মৃত্যুর সমুদ্রে মিশিয়াছে, এটা তো সমাসক্তি হবে না। কেন হবে না? কেননা সমাসক্তি অলংকারের উদাহরণ হলো যে উপমান, উপমান হবে একটি সজীব বস্তু যার ওপর উপমেয় জড় বস্তুর ধর্ম আরোপ করতে হবে। হুম হুম হুম, এখানে সেটা হয়নি। হ্যাঁ। আর এখানে আর তারপরেরটা? আর 2 নম্বরে বলেছে যে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হবে, এটা স্যার উল্টো নিশ্চয়ই। বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা নিশ্চয়ই একদম উল্টো বলা হয়েছে, একদমই তাই। সমাসক্তি দেখো হবে না, তার কারণটা এখানে সমাসক্তি আগে একবার দেখিয়েছি, আমি আর বলছি না, সঠিক উত্তরটা দেখে নাও যে এখানে কি বলছে 3 4 5। ঠিক আছে, তাহলে মোটামুটি এই টোটাল ক্লাসটা হলো। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এই কল বা হোয়াটসঅ্যাপ মানে যদি কোনো কিছু ওই যে কোর্স সংক্রান্ত বিষয় বা মক টেস্ট তোমরা নিতে চাও, অবশ্যই আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারো 7001739646। আর কেমন ক্লাসটা লাগলো প্রত্যেকে অবশ্যই জানিও।